প্রিয় দর্শক, আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাংলাদেশ সম্পর্কে জানাবো। এটা প্রথম পর্ব। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, সুজলা সুফলা শস্য শ্যামল প্রকৃতির এই দেশ বাংলাদেশ সম্পর্কে কবিগণ বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। 20°34' পূরক উত্তর অক্ষরেখা থেকে 26°38' পূরক উত্তর অক্ষাংশ এবং 88°1' পূরক থেকে 92°41' পূরক পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বাংলাদেশের বিস্তৃতি। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশ 3 দিকে স্থল এবং 1 দিকে জল দ্বারা বেষ্টিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা রাজ্য এবং মিজোরাম এবং মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। ভারত ও পাকিস্তানের বিভক্তি। 1905-এর বঙ্গবিভাগ এমন অসন্তোষ সৃষ্টি করে যে নিজেদের উপনিবেশিক নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে গিয়ে ব্রিটিশরা অবশেষে 1911 সালে তা রদ করতে বাধ্য হয়। 1947 সালে বাংলা বিভাগ হয়েছিল অনেকটা পূর্বের বিভাগ অনুসরণ করেই, তবে ভারতে এবং এর সঙ্গে বাংলার বিভাগ হয়েছিল মূলত হিন্দু মুসলিম জনমত, সাম্প্রদায়িক দ্বন্দ্ব এবং জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে। ভাষা আন্দোলনের পটভূমি। 1948 সালের 21শে মার্চ ঢাকায় অনুষ্ঠিত এক জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এ ঘোষণার প্রতিবাদে ঝড় ওঠে। 1950 সালের মূলনীতি কমিটির রিপোর্টে পূর্ব পাকিস্তান জনগণের প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি না থাকায় বাঙালি জনমত এর প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তা প্রত্যাখ্যান করে। 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আবারও ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে ছাত্র জনতা সমগ্র দেশব্যাপী ধর্মঘট আহ্বান করে এবং ধর্মঘটের প্রতি বিপুল সমর্থন পাওয়া যায়। এই অবস্থায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করলে তখনকার সরকার ভাষা আন্দোলনকে বানচাল করার জন্য এদেশের ছাত্র সমাজকে অস্ত্র ও গোলা বারুদের ভয় দেখায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সমগ্র ঢাকা নগরীতে 144 ধারা জারি করা হয়, কিন্তু বাংলার নির্ভীক ও দামাল ছাত্র সমাজ 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে পড়ে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে মিছিল বের হয়, কিন্তু কিছু দূর অগ্রসর হতে না হতেই মিছিলের উপর পাক পুলিশের নির্বিচার গুলিবর্ষণ শুরু হয়। ফলে ঘটনাস্থলে শহীদ হন বরকত সালাম, জব্বার, রফিক সহ আরও নাম না জানা অনেকে। পশ্চিম পাকিস্তানি গোষ্ঠীর এ বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা বাংলায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে এবং তারা এক প্রবল অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তোলে। এর ফলে শুরু হয় মাতৃভাষার অধিকার আদায় ও বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এই আন্দোলন তীব্রতায় পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বলে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এভাবে রক্তের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 70-এর গণঅভ্যুত্থান। 1969 সালে জেনারেল আইয়ুব খানের এক দশকের মৌলিক গণতন্ত্রের অভিশাপে উত্তপ্ত পূর্ব পাকিস্তানের সংক্ষুব্ধ জনগণের তীব্র আন্দোলনী গণঅভ্যুত্থান নামে খ্যাত। মূলত এই আন্দোলনের তথা গণঅভ্যুত্থান ছিল পাকিস্তান শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ। পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে তথা পাকিস্তানের ইতিহাস 1969 সালের গণঅভ্যুত্থান এক অনন্য সংযোজন। 1969 সালের গণঅভ্যুত্থানের ফলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ রচিত হয়। এই আন্দোলন পাকিস্তানি সামরিক শাসকরা নস্যাৎ করতে চেয়েছিল, কিন্তু ততদিনে আইয়ুব খানের ক্ষমতার ভিত কেঁপে ওঠে। আন্দোলনের তীব্রতার মুখে অবশেষে পাকিস্তানের লৌহ মানব বলে খ্যাত আইয়ুব খানের পতন ঘটে। এই আন্দোলনের মাধ্যমেই
পূর্ব বাংলার জনগণ নিজেদের স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রামে লিপ্ত হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয় ঘটে। অসহযোগ আন্দোলন 1970 সালে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন হলেও প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণা অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে না দিয়ে বিভিন্ন কলা কৌশল আশ্রয় গ্রহণ করে। ফলে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের থেকে ক্রমান্বয়ে স্বাধীনতার দিকে ঝুঁকে পড়ে। সংখ্যাগরিষ্ঠ আসন লাভকারী আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি অধিকার প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রথমে অসহযোগ আন্দোলন এবং পরে স্বাধীনতা আন্দোলন শুরু করে। আর এই স্বাধীনতা আন্দোলন এক পর্যায়ে স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়। আর অসহযোগ আন্দোলন ছিল এক মুক্তিযুদ্ধের প্রস্তুতিমূলক মঞ্চ, যেখানে চূড়ান্ত যুদ্ধের পূর্বে প্রাথমিকভাবে যুদ্ধের সঞ্চালন করা হয়। 1970 সালে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক উভয় পরিষদের নির্বাচন ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ উভয় পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হয়। পক্ষান্তরে পিপিপি উভয়ই পরিষদেই পরাজিত হয়। সংগঠনের দিক থেকে আওয়ামী লীগ পিপিপি উভয় ছিল আঞ্চলিক। আওয়ামী লীগের প্রতিনিধিরা সকলেই পূর্ব পাকিস্তানি এবং পিপিপির সকলেই পশ্চিম পাকিস্তানির। পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক উভয় পরিষদের প্রায় সবগুলো আসনে জয়লাভ করলেও পশ্চিম পাকিস্তানের কোনো আসন পায়নি। আবার পিপিপিও পূর্ব পাকিস্তানের কোনো আসন পায়নি। সর্বোপরি 1970 এর নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের জয়কার প্রতীয়মান হয়। 71 মুক্তিযুদ্ধ। বাঙালির অসহযোগ আন্দোলনের ফলে 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে হিংস্র পাকিস্তানি সেনাবাহিনী যখন ঢাকার পিলখানা ইপিআর হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালায়, মূলত তখন থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। 25শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া কর্তৃক শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়। শুরু হয় দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন। এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীন বাংলা বেতারের জাতীয় সঙ্গীত, সংবাদ বুলেটিন এবং চরমপত্র অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতা যুদ্ধে নব উদ্যমে উদ্দীপ্ত করে তোলে। বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি ছিল এরকম: ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছো, যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি হানাদার বাহিনী শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। জয় বাংলা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিবাহিনী গঠন। দেশ মুক্তির মান। সে জেনারেল MAG ওসমানী নেতৃত্বে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সাবেক ইপিআর পুলিশ, আনসার, ছাত্র, যুবক, শ্রমিক প্রভৃতি সম্প্রদায় থেকে যুদ্ধে গম নেচ্ছুক লোকদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়। তাদের অনেকেরই যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু দেশপ্রেমে উদ্যত হয়ে তারা অস্ত্র হাতে তুলে নেয়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ভারত সরকার তাদেরকে প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে। এভাবে মাত্র কয়েক সপ্তাহের প্রশিক্ষণে সকল অসুবিধা কাটিয়ে বাঙালি ছাত্র যুবকরা রণকৌশল শিখে নেয়। প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পর তারা অধিকৃত বাংলাদেশের বনে, জঙ্গলে, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে ঢুকে পড়ে। পাক বাহিনীর ওপর গেরিলা পদ্ধতিতে আক্রমণ চালায় এবং প্রয়োজনে সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হয়। তারা এভাবে নিজেদের প্রাণের বিনিময়ে দেশের মানুষকে রক্ষা করে। এ সময় তাদের বাংলাদেশের জনগণ নানাভাবে সাহায্য সহযোগিতা করে। বাংলাদেশের অভ্যুদয়। ভারত বাংলাদেশ স্বীকৃতি দেওয়ার পর ভারতীয় বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর সহযোগিতায় পাক বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়। এ মিলিত সংবদ্ধ আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী নাজেহাল হয়ে পড়ে। অবশেষে 16ই ডিসেম্বর বিকাল 4:30 ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাপ্রধান নিয়াজি পূর্বাঞ্চল কমান্ডার পক্ষ থেকে 93,000 সৈন্যসহ মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করে। এভাবে মাত্র কয়েক মাসের যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান পায়।